স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিব সেতু। দর্শক, এখন রয়েছে স্টুডেন্ট বিজনেস নিয়ে, রেস্টুরেন্ট বিজনেস নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য। এবার আলোচনায় ফিরতে চাই, আলোচনায় যেতে চাই। ইমরান ভাই, একদম শুরুতেই একদম প্রারম্ভিকভাবে কোনো রকমের তথ্য বাদ দিয়ে মাঠের পরিস্থিতি জানতে চাই যে এই মুহূর্তে রেস্তোরাঁ ব্যবসায়ীরা, আমাদের অন্ততপক্ষে নেটে সার্চ করলে জানা যায় 30 থেকে 40 লাখ মানুষ এটার সাথে জড়িত এবং এদের হিউজ একটা অংশ স্টুডেন্ট, নতুন উদ্যোক্তা, সুতরাং তাদের উপর আসলে অর্থনীতি ডিপেন্ড করে। তো এই খাতটার এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে একটু ইনফরমেশনটা দেই। সরকারি বিবিএস এর জরিপে, আরও 3 বছর আগের জরিপে 4,82,000 রেস্তোরাঁ আছে, আর আমাদের 60,000-এর মতো কম বেশি মেম্বার আছে। আর আমাদের এই খাতে 30 লক্ষ অদক্ষ শ্রমিকই বলা যায়, কর্মকর্তা কর্মচারী সহ আমরা। আর সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে 2 কোটি লোক এটার সাথে রিলেটেড। এবং আমরা বাংলাদেশের 20% কনজিউমার গুডস কনজিউম করি আমরা। তো এটা একটা বিশাল সেক্টর। এটা আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এখনও রিয়েলাইজ করে নাই। তারা শুধু অথরিটি করেছে, কিন্তু এই সেক্টরটা যে একটা বুমিং সেক্টর, সেই সেক্টরটা ধসে যাচ্ছে, এই সেক্টরটা ধুকে আগাচ্ছে, সেই ব্যাপারে সরকারের কোনো কর্ণপাত নাই, শুধু অথরিটি। এখন বড় সমস্যা হচ্ছে কি, করোনায় আমরা সবচেয়ে বড় ধাক্কাটা পাই। তারপর তো ইউক্রেনের যুদ্ধে যেই মূল্যস্ফীতি ছিল, সেখানে প্রফিট করে বের হওয়া ভেরি টাফ ছিল। আপনি মূল্যস্ফীতির কারণে যেই দাম চেঞ্জ হয়েছে, সেই দামের কারণে আমরা যদি প্রোডাক্টের দাম বাড়াই, তাহলে কিন্তু আমাদের কাস্টমার পাবো না আমরা। আমাদের এফোর্ড ক্ষমতা কিন্তু কমে গেছে। আপনি জানেন যে নতুন করে একটা তথ্য আসছে যে 30% উপরে হতদরিদ্র হয়ে গেছে আমাদের দেশের মানুষ, আয় কমে গেছে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ। তারপর আরেকটা বড় সমস্যা হচ্ছে যে পতিত সরকার বলেন বা ফ্যাসিস্ট বলেন বা আওয়ামী লীগ সরকার বলেন, সেই সরকারের যে বিশাল একটা জনগোষ্ঠী ছিল, সুবিধাভোগী জনগোষ্ঠীও ছিল, সমর্থক গোষ্ঠীও আছে, নেতাকর্মী আছে, তারা কিন্তু সমাজের একটা মূল স্রোতে নাই। তারা কিন্তু হয় আন্ডারগ্রাউন্ড বা লেজিটিমেটে চুপচাপ বসে আছে বা পালিয়ে আছে। একটা কিছু গোষ্ঠী তো দেশের বাইরে চলে গেছে, অনেকে ব্যবসা বন্ধ করে রাখছে। ওইটার ইম্প্যাক্ট কিন্তু বাজারে ভয়াবহ আসছে। এটা কিন্তু আমাদের রাজনীতিবিদরা বুঝতেছে না। যে আরেকটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারের অবস্থা এত খারাপ। 5ই আগস্টের পরে তো আরও ভয়াবহ আমাদের অবস্থা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, কারণ ইউনুসের আমলে, এই প্রফেসর ইউনুস, যাকে আমরা মাথার তাজ বানিয়ে বসিয়েছিলাম, টোটাল দেশটাকে লাস্ট ধ্বংস করছে সে। এখন এই গভর্নমেন্ট মাত্র 5 মাস, তারা এর সাথে একটা বিধ্বস্ত অর্থনীতি পাইছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তারা আমার ধারণা খেয়ে হারায় ফেলতেছে। হয়তো তারা ঘুরে দাঁড়াবে, কিন্তু এখানে তারা চেষ্টা করছে প্রথমে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কীভাবে বাঁচানো যায়। কিন্তু সমাজের যে প্রান্তিক ব্যবসায়ীরা আছে, বিশাল একটা জনগোষ্ঠী প্রান্তিক ব্যবসায়ী, এটা নিয়ে এখন পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তারা বসেন নাই, চিন্তাও করেন না। সমাজে যে আজকে অস্থিরতা, আজকে যে ল অ্যান্ড অর্ডারের এত খারাপ পরিস্থিতি, এটার বড় কারণ হচ্ছে কিন্তু বেকারত্ব এবং প্রান্তিক ব্যবসায়ীরা অনেকে দেউলিয়া হয়ে গেছে। অনেক মানুষ তার কর্ম পাচ্ছে না, রাস্তায় ছিনতাই বলেন, রাহাজানি বলেন, এই যে অসহিষ্ণুতা, কেউ কাউকে টলারেট করতে পারছি না। তারপরে এই যে জুলাইকে নিয়ে যে হানাহানি চলছে সংসদের বাইরে, তারা কেউ রিয়েলাইজ করছে না দেশের অর্থনীতিটা কোন পর্যায়ে আছে, মানুষ কি ভাবছে। সেটা আওয়ামী লীগ সরকারও কোনো সময় মানুষের ভাবনা চিন্তা করে নাই, তারা তো চলে গেছেন। তত্ত্বাবধায়ক সরকার এসে তা আরও ইন্টারিম গভর্নমেন্ট আরও 12টা বাজায় দিয়ে গেছেন। এই গভর্নমেন্ট এসে না পারতেছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আনতে, না পারতেছে ভঙ্গুর অর্থনীতি ঠিক করতে, ব্যাংকিং অবস্থা খুবই খারাপ। তো সব খারাপের মধ্যে আমরা কি করে ভালো আশা করি? আমরা তো ভালো আশা করার সুযোগ নাই। কিন্তু তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কিভাবে আমরা সাস্টেন করা যায়। যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে হয়তো ফিউচারে ব্যবসা হবে। বেঁচে থাকার জন্য যেখানে পলিসি যে গ্রহণ করা উচিত, যে প্রান্তিক ব্যবসায়ীকে কি করে বাঁচানো যায়, কি করে তাদেরকে অ্যাটলিস্ট দেউলিয়ার হাত থেকে বাঁচানো যায়। আপনি দেখেন গ্যাসের দাম বাড়তি, সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেই দামে আমরা গ্যাস পাচ্ছি না। 15 থেকে 20% বেশি দিলে গ্যাস পাওয়া যায়। তাহলে ওইখানে একটা কারাপশন কারা করছে? ডিলার, মিল বলছে, যারা প্রোডাকশন মিল থেকে। তাহলে এখানে চেক অ্যান্ড ব্যালেন্স কে করবে? একটা শক্তিশালী গভর্নমেন্ট যদি হয়, তাহলে এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আমাদের দেশের ব্যবসায়ীরা যে খুব সৎ, আমি সেটাও বলবো না। তারাও সুযোগে সদ্ব্যবহার করে সবার সাথে, মানে প্রত্যেককে ঠকায়। মানে একদম দুধ যে পানি মেশাচ্ছে, এইভাবে করে একটা মিলেমিশে কিন্তু আমরা পুরো বাংলাদেশের মানুষই ঠকে যাচ্ছি আসলে। আলটিমেটলি মুষ্টিময় কিছু লোক
যারা এই দেশ থেকে টাকা পাচার করে ভেঙে গেছে তারা হয়তো ভালো আছে কিনা আমি জানি না, হয়তো ভালো আছে, কিন্তু যারা নতুন পাচার করতেছে আর নতুন পাচার করতেছে হয়তো তারা ভালো আছে, কিন্তু আমরা যারা সাধারণ যারা ব্যবসায়ী আছি, সাধারণ উদ্যোক্তা, তাদের অবস্থা ভয়াবহ খারাপ। আর বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের কথা বাদই দিলাম, হ্যাঁ ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তারাও সাফার করতেছে। আপনি দেখেন আজকে একটু আগে আমি একটা ব্যাংক থেকে আসলাম, এই যে ব্যাংক খাত যে অরাজকতা হয়েছে, যারা তো ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, চেয়ারম্যান, এমডি, ডাইরেক্টর জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না? কোনো ব্যাংকের এমডি ওইভাবে ধরা হয়েছে বলে আমার নেওয়া হয়েছে? কেন নেওয়া হয় নাই? কেন একটা গ্রুপকে 40,000 কোটি টাকা দিল? কারা দিল? কই, আমরা তো 2 কোটি টাকা লোনের জন্য পায়ের তলা মানে ক্ষয় করেও কোলেটারাল দিয়েও লোন পাই না। কেন পাই না? বিকজ তারা তো ব্যস্ত তেলের মাথায় তেল দেওয়ার জন্য। আজকে রাষ্ট্র ধ্বংস করার জন্য ব্যাংক ব্যবস্থা দায়ী। রাষ্ট্র ধ্বংস করার জন্য পলিটিক্যাল লোক ব্যাংকে পলিটিক্স করে ব্যাংকের মালিক হওয়ার জন্য, ব্যবসায়ীরা লেজর ভিত্তি করে ব্যাংকের মালিক হবে, ইন্স্যুরেন্সের মালিক হবে। তো এটা তো গোষ্ঠীগত শুধু আওয়ামী লীগ গভর্নমেন্ট করছে তা না, এটা তো স্বাধীনতার পর থেকে সবাই কম বেশি জড়িত। আওয়ামী লীগ গভর্নমেন্ট আরও বেশি করছে, কারণ এই গভর্নমেন্ট হয়তো আরও সামলাইতে পারছে না। আমাদের কথা হচ্ছে যে সুশাসন যদি আপনি নিশ্চিত করতে না পারেন, আপনি যদি বিচার বিভাগকে যদি একটা স্বাধীন করতে না পারেন, মুখে বলতেছেন স্বাধীন, বিচার তো নাই, আমি নিজে বিচার পাচ্ছি না। আমাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে। সমাজে যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, এটার বিচার তো নাই। এরপরে এই যে বাচ্চা বাচ্চা পোলাপান যা করতেছে রাস্তাঘাটে দেখতেছি, কেউ কাউকে মানে না। আমি এই বাচ্চা বাচ্চা পোলাপানের কথা একটু জানতে চাইছি। মানে আপনি বলছিলেন যে গ্যাস সংকটে এক ধরনের ক্ষতি আছে, রাজনীতির কারণে ক্ষতি আছে, ব্যাংকের লোন পাচ্ছে না ক্ষতি আছে। আপনাদের কাছে কি এরকম কোনো কনসিলিয়ারি ডাটা রয়েছে যে চাঁদাবাজির কারণে আপনাদের এতগুলা কারখানা, মানে এতগুলা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বা এরকম স্পেসিফিক করা যায় কি? আমি স্পেসিফিক করব না। চাঁদাবাজি তো আমরা অনেক যারা পতিত সরকারের ব্যবসায়ী ছিল, সমর্থকও ছিল, শুধু সমর্থন করেছে, তাদের ব্যবসা মানে ছেড়ে দিতে হয়েছে। আপনি ব্যবসা চলতেছে, আপনি জানেন না ইন্টারনালি কি হয়েছে। সে আরেকটা নাম কাওয়াজতে কাউকে ব্যবসাটা বেচে দিয়ে চলে গেছে, অনেকের ব্যবসা বন্ধ হয়েছে। এই ডাটা যদি চান আমি কালেক্ট করে আপনাকে দিতে পারবো, এটা দৃশ্যমান ডাটা। আপনি যদি মহল্লায় থাকেন, খোঁজ নেন কোনটা আওয়ামী লীগের আমলে ব্যবসায়ী আওয়ামী লীগ সমর্থন করছে বা সমর্থক তারা ব্যবসা করতে পারছে কিনা। আমি ওইভাবে না যাই, আমি বলতে সবাই দায়ী এটার জন্য। আপনি শুধু একজনকে দায়ী করলে তো হবে না। আজকে দেখেন বিদ্যুতের দাম বাড়াইলো, আমি বিদ্যুতের বিল দিচ্ছি, আমার মফস্বলে বিদ্যুৎই নাই, খুব রেয়ার। তো এখন আমি তো এখানে ডাবল বিল দিচ্ছি, জেনারেটর চালাচ্ছি, আইপিএস চালাচ্ছি, এখন কিছু কিছু সোলারও চালাচ্ছি, আমার তো বিদ্যুতের ক্যাপাসিটি আছে। তাহলে কেন নাই? আমি আরেকটা বড় প্রবলেম হচ্ছে বৈশ্বিক যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে কিন্তু আমরা ছোট ছোট দেশ সাফারার। আমি এটা অস্বীকার করবো না, আমি সরকারকে শুধু দোষ দিব না, কিন্তু আমরা এমন একটা জায়গায় আছি, এই যে মার্কিন চুক্তি যেভাবে করলো, এই যে এখন আমরা নানান জটিলতায়, যে যার আমাদের মতো ছোট্ট একটা দেশে নির্দয়ভাবে যেভাবে আমাদের পলিটিশিয়ানরা বা আমাদের যে সুবিধাভোগীরা, এই যে বুদ্ধিজীবীরা যেভাবে দেশ বেচে দিল মার্কিন চুক্তির মাধ্যমে, যেভাবে হোক আমরা দেখছি, তো এটা নিয়ে কোনো আলোচনা আমরা সংসদে শুনছি না। তা সবাই তো একটা আনসার্টেন, এই দেশের কি হয়, কেউ বলে সরকার টিকবে না, কেউ বলে সরকার চালাতে পারছে না। কিন্তু সরকারের বডি ল্যাঙ্গুয়েজ, সেদিন আমরা কয়েক জায়গায় বলেছি, সরকারের বডি ল্যাঙ্গুয়েজ, একটু শেষ করি, সরকারের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাকে আশ্বস্ত করতে পারছে না যে তারা ক্যাপাবল। নতুন ইনভেস্টমেন্ট আসছে না। আপনি ইনভেস্টমেন্ট আনতে হলে যে ল অ্যান্ড অর্ডার বারবার বলে আসছি, আপনি একটা ইউনিভার্সিটিতে কি করে একটা এতদিন ধরে একটা সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে, আপনি হাইকোর্টের দিকে তাকান, সেখানে লয়াররা মিছিল মিটিং করতেছে। আমার কথা হচ্ছে যে আমাদের যে একটা যুদ্ধ বিধ্বস্তের মতো আমাদের একটা দেশ এখন, যদি বলেন আপনি অর্থনীতি যদি ভঙ্গুর থাকে, অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেখান থেকে উদ্ধার করার জন্য যে ভিশনারি আমাদের লিডারশিপরা আমাদেরকে ফোকাস করবেন যে এই প্রবলেম এই পর্যায়ে আছে, আমরা এইভাবে চেঞ্জ করবো, সেটা দেখতে পাচ্ছি। আমি মানে আপনার অনেক কিছুর সাথে আমি একমত, মানে আমরা রিপোর্টিং করার কারণে, কিন্তু আমি দেখতেছি যে সেম কল অফ যখন আমরা শ্রীলঙ্কায় দেখলাম, শ্রীলঙ্কার সার্ভিস সেক্টর মানে এই রেস্টুরেন্ট ব্যবসা, তারা কিন্তু সামহাও রিকভার করে গেছে, ভালো করতেছে, এখন তারা বুমিং করতেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এর সাথে কি আপনাদের এই ধরেন আমরা এখন এলপিজি অ্যাটলিস্ট পাচ্ছি, মানে দাম বেশি দিয়ে হলেও পাচ্ছি, মাঝখানে তো এলপিজির একদম ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে ছিলাম, বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে, এই সংকটগুলোর কথা আমরা জানি। কিন্তু আমি বোঝার চেষ্টা করতেছি যে আপনি অ্যাজ এ চেম্বারের মহাসচিব, আপনার সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সেস রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ভোক্তা অধিকার, মানে যারা যারা আছে কন্ট্রোলিং এর জন্য, তাদের কাছে কি এই সমস্যাগুলো আপনারা বাজেটের আগে পরে অবশ্যই নিশ্চয়ই তুলে ধরেছেন, সেখানকার রেসপন্স কি? মানে আমি যতটুকু খসরু ভাইকে চিনি বা তার যে বক্তব্য, তিনি সবসময় ডিরেগুলাইজের কথা বলেন, তিনি বলেন যে নীতিটা তিনি সহজ করতে চান, মাঠে কি আপনারা সেরকম দেখতে পাচ্ছেন? আমি একটু বলি, আমি আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার মহোদয় আছেন, উনি প্ল্যানিং মিনিস্টারও, উনি কিন্তু অ্যাক্টিভ ছিলেন। আমি একটা ডেটা দিই আপনাকে,
আমরা বলেছি যে এই যে ট্যাক্স নিয়ে আমাদের জ্বালা যন্ত্রণা, ভ্যাট নিয়ে জ্বালা যন্ত্রণা, আমরা কিন্তু ওনাকে অ্যাড্রেস করতে পেরেছি এবং উনি কিন্তু উজবেকিস্তান একটা মিটিংয়ে থাকার সময় আমাদের সাথে যোগাযোগ করেছে, উনি সময় দিয়েছেন স্পেশালি এসে, এবং আমাদের কিছু জিনিস উনি অ্যাকসেপ্ট করেছেন যে ভ্যাট আর বাড়াবেন না, সেটা উনি কথা রেখেছেন। এবং আমরা কিছু বলেছিলাম যে আপনি যারা ভ্যাটের আওতা বাড়ান, আমরা এনবিআর চেয়ারম্যান তৎকালীন তাকে বহুবার বলেছি আপনি ভ্যাটের আওতা বাড়ান, আমাকে প্রেশার দিয়ে লাভ নেই। আপনি জানবেন কিনা 35 বছরে ভ্যাটের নিবন্ধন ছিল 6 লাখ সামথিং, সেটাই আমাদের চিল্লাচিল্লি, এটা আমাদের থ্যাঙ্কসের দরকার নাই, 1,66,000 বেড়েছে অলমোস্ট এই 4 মাসে। আমি এটা সর্বোচ্চ বলেছি ভ্যাটের জন্য। আমিও আপনাকে এখানে বলতে চাই, যদি ওনার সাথে কয়েকটা গোল টেবিলে আমাদের কথা হয়েছে, উনি গোল টেবিলে উপস্থিত ছিলাম, তো উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ইমরান আমরা আরো সহজীকরণ করবো, গিভ আস সাম টাইম। এবং আমি আপনাকে বলতে চাই, ওনার মাধ্যমে ওনাকেও বলেছি যে এই বছরই 20 লাখ নিবন্ধন সম্ভব যদি আপনি আমাদের কথা শোনেন। কিন্তু এখন পর্যন্ত সরকারের আমি শুধু দেখি যে সমস্যা কি জানেন, সরকারও কিন্তু ওই যে বড় বৃহৎ ব্যবসায়ী সুবিধাভোগীরা সরকারের সাথে এস্টে পোস্টে লেগে আছে। আমরা যেহেতু পলিটিক্স করি না, আমি পার্সোনালি পলিটিক্স করি না, কোনো দলই আমি করি না, আর আমি যেহেতু একটু কাঠখোট্টা কথাবার্তা বলি, আমাকে হয়তো আমলারাও পছন্দ করেন না, ওই পলিটিশিয়ান যে ক্ষমতায় থাকেন তারাও পছন্দ করেন না। এখন কথা হচ্ছে যে আমাদের কাজ পর্যন্ত কেউ ওইভাবে ডাকে নাই যে আসো আমরা একসাথে কাজ করি। এই যে কিছুদিন আগে আমাদের সেক্টর নিয়ে নিরাপদ খাদ্য নতুন করে একটা লাইসেন্স নিতে হবে বললো, কিন্তু আমরা বলছি আর কত লাইসেন্স নিব। আমরা এই বিষয়টা যাবো, নিরাপদ খাদ্যতেও যাবো এবং বাজার মনিটরিং নিয়ে আমি একটু যাবো। আমাদের কাছে দুইটা প্রশ্ন রয়েছে, কিন্তু একটা বিরতির সময় হচ্ছে, একটা দর্শক বিরতির সময় হয়েছে। আমরা রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আলোচনা করছি, আলোচনা চলবে, তবে একটা বিরতির পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিব। দর্শক বিরতির আগে দেশের রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে কথা বলছিলাম এবং আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি, আলোচনায় ফিরতে চাই। আমি একদম বাজারের একটা প্রশ্ন আপনাকে করতে চাই। মানে আমি রেগুলার বাজারে যাই, মানে প্রতি শুক্রবার আমরা বাজার দরের যে স্টোরিটা করি আমি রেগুলার করি। সেইখানে আমরা দেখছি যে কোনো মনিটরিং নাই, মানে সেটা কারণ বাজার বলেন আর মোহাম্মদপুর টাউন হল বলেন, মিরপুর 1 বলেন। কিন্তু আমি আপনাকে লেভারেজ দিচ্ছি না, কিন্তু আপনার জন্য অনেক অভিযান হয়। আমাদের কাছে প্রতি মুহূর্তেই মেসেজ আসে যে বিএসটিআই গেছে, নিরাপদ খাদ্য গেছে, ভোক্তা গেছে, মানুষের অভিযোগ আছে, এবং আপনারা সেই অভিযোগগুলো ডিলও করেন। আপনি একটু বলেন তো, মানে বাজারের আপনি বলছিলেন 30% দাম বেড়েছে, আবার এই সপ্তাহে একটু কমেছে, মাঝে মাঝে তো কমেও। কোন বিষয়টা আসলে ব্যবসা চালাইতে সবচেয়ে বেশি মানে হ্যারেসের মধ্যে পড়তেছেন আপনারা? এই অভিযানগুলা, জিনিসপত্রের দাম, সবগুলাই? বাংলাদেশে হচ্ছে পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হচ্ছে ব্যবসা করা। এটা একটা অন্যায় অপরাধ। আমরা কেন ব্যবসা করলাম বহুবার বলেছি। এর মতো দুর্যোগ মনে হয় পৃথিবীতে আর কিছু নেই, যারা বিশেষ করে সৎ পথে ব্যবসা করে। এখানে দেখেন, আপনি একটা বাজারে যদি আনস্টেবিলিটি থাকে, আমি প্রাইস নির্ধারণ করবো কিভাবে? আমি তো আমার ভোক্তাকে সকাল বিকাল প্রাইস চেঞ্জ করতে পারবো না। আপনি একটা উদাহরণ দিই, যে পোলাওর চালে যে সিন্ডিকেট করে রাখছে, আজ ওই সিন্ডিকেটের লোকজনই কিন্তু প্রাইম মিনিস্টারের সাথে মিটিংয়ে বসে। দে আর বাজার থেকে 70-80 টাকা 90 টাকা ম্যাক্সিমাম পোলাওর চালের সবচেয়ে ম্যাক্সিমাম দাম হওয়া উচিত 110 টাকা। কৃষক কিন্তু টাকা পায়নি, তারা তাদের টাকা দিয়ে পোলাওর চাল কিনে, এই পোলাওর চাল আমার 200 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এখন 180-90 টাকার নিচে পোলাওর চাল নাই, প্যাকেটটাতে 195 নিচে কোনো প্যাকেট নেই। এখন বিষয়টা হচ্ছে এই প্যাকেট করে এই যে যারা এই পোলাওর চাল যারা সিন্ডিকেট করে রাখছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখছেন? এবং তারা কিন্তু ওই সিটি ব্যাংকের মতোই হাজার হাজার কোটি টাকা, 20,000, 30,000, 40,000 কোটি টাকা নিয়ে রাখছে। তাদেরকে কিছু বলবেন, তারা কলাপস করলে পুরো দেশ নিয়ে কলাপস করবে। এই যে ব্যুরোক্রেসি বলেন, এই দেশের রাষ্ট্র ব্যবস্থা বলেন, এই দেশের সামাজিক বলেন, সব কিছু মিলে সবাই মিলে একাকার হয়ে এই গোষ্ঠীগত যেভাবে তাদেরকে বড় করা হয়েছে, এখন তাদের কাছে আমরা জিম্মি। এখন আমাদের এই শুধুমাত্র চালের একটা এক্সাম্পল দিলাম, সমস্ত প্রোডাক্টের দাম লাস্ট 1 মাসে 20 থেকে 25% বাড়ছে। আমি কেমনি অ্যাডজাস্ট করব? আমার তো সেল আগের থেকে কম, 30% আমার দারিদ্র্য বেড়েছে। একটা গোষ্ঠী সমাজে স্বাভাবিক অবস্থায় নাই, তারা তো আগে স্বাচ্ছন্দ্যে খেতে যেত, খরচ করতো, তারা এখন আন্ডারগ্রাউন্ড বলতে গেলে। এটা কি কেন সরকার রিয়ালাইজ করছে না? যদি রাষ্ট্র ব্যবস্থা নাই টিকে, যদি আজকে ইকোনমি এইভাবে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, তাহলে আমরা জানি না সমাজে একটা, আমি তো বলেছি গৃহযুদ্ধের দ্বার প্রান্তে আমরা। এটা শুনতে খারাপ লাগবে, আমরা গৃহযুদ্ধের দ্বার প্রান্তে। কারণ আপনি তো ব্যস্ত ওদেরকে ঠেকানোর জন্য, আপনি না ঠেকিয়ে আপনি যারা দোষী, যারা, আমি আবারও বলছি যে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বড় সুযোগ ছিল যে ঐক্যমতের ফিরে আসা। অনেকে দেখি ঐক্যমতের কথা বলে,
কিন্তু কন্ডিশন দিয়ে। আমি আবার একটু ব্যবসায় যাইতে চাই ইমরান ভাই, আমি দুঃখিত আপনাকে থামানোর এই জন্য। ব্যবসার সাথে কিন্তু এটা রিলেটেড। আপনি যদি বারবার থামিয়ে দেন তাহলে আর কথা বলে তো লাভ নাই, তাহলে মত প্রকাশের স্বাধীনতা নাই। না না, আমি আপনার মত প্রকাশের জি, জি, বলেন, আমি তো শেষ সাথে করছিলাম। ওইটার ইফেক্ট তো সবচেয়ে বেশি। আপনি যদি ল অ্যান্ড অর্ডার ঠিক করতে না পারেন, আমাদের ব্যবসা কোনোদিনই ভালো হবে না। ওকে, আপনি সন্ধ্যার পরে বাসা থেকে কেউ বের হয় না। আমাদের আগের মতো কাস্টমার সন্ধ্যার পরে নাই। রাত 10টার পরে ঢাকা শহর আপনি দেখেন বহু জায়গায় আপনি নীরব নিভৃত হয়ে গেছে। সারা ঢাকার বাইরেও একই অবস্থা। কারণ আপনাদের কমফোর্ট জোন দিতে হবে, আপনার মেন্টালি পিস লাগবে যে আমার ঢাকা এখন নিরাপদ, আমার বাংলাদেশ এখন নিরাপদ। আমরা কি নিরাপদে আসি সেটাকে বলতে হবে। এটা বুকে হাত দিয়ে রাজনীতিবিদরাই বলুক। আমি তো দেখলাম গা ছাড়া দিয়েছে সবাই, পুলিশ গা ছাড়া দিয়ে বসে আছে। কারণ যেইভাবে চলছে এইভাবে তো চলতে পারে না। শুনতে খারাপ লাগবে, সত্য কথা অনেকে শুনতে চায় না। সত্য কথা শুনে না বলে আওয়ামী লীগের পরিস্থিতি এমন হয়েছে। আর সত্য কথা অনুধাবন করতে পারে নাই বলে একটা ঘৃণিত হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট 5 মাস আসছে, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এই গভর্নমেন্টকে আমরা বলতে চাই চোখে আঙ্গুল দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি একটা ঐক্যমতের জায়গা সৃষ্টি করেন। বিভাজন তো চায়, সাম্রাজ্যবাদীরা চায়, বিদেশি শক্তিরা চায় আমাদের বিভাজন থাকুক, তারা তাদের ফায়দাটা লুটবে। তো সেইখানে আমিও বলবো সবাইকে, একটা নেতৃত্বে এসে আমাদের তো একটা বেসিক জায়গায় ঐক্যমত হইতে হবে। রাষ্ট্র তো বাঁচাইতে হবে। রাষ্ট্রের ইকোনমি যদি ধসে যায় তাহলে আমরা কি করবো বলেন? আমাদের বলেন, গ্যাস নাই, ইন্ডাস্ট্রি বন্ধ, ইন্ডাস্ট্রি না বন্ধ হলে, বেতন না পাইলে আমাদের ব্যবসা কিভাবে চলবে? একজনের সাথে তো একজন আমরা জড়িত কোনো না কোনো জায়গায়। আপনি খেটে খাওয়া মানুষদের বক্তব্যগুলো শুনেন, তাদের কথা অনুধাবন করার চেষ্টা করেন। আমাদের খেটে খাওয়া মানুষ, আমাদের কথাগুলো শুনেন। উপায় আছে তো, উপায় না থাকলে কথা ছিল। সবার আগে দরকার হচ্ছে এত বড় রিজার্ভ সেনাবাহিনী, তাদেরকে নামিয়ে দেন। আপনি জরুরি অবস্থার দরকার নাই, আপনি সহযোগিতা করার জন্য থানায় আমাদেরকে ল অ্যান্ড অর্ডারটা ঠিক করার জন্য একটা ভিশন দেখা দরকার। আপনি যারা এই যে জুলাই যোদ্ধা যারা বলতেছে, তারাই যে অরাজকতা করতেছে, তাদেরকে থামায় আপনারা ডায়লগে বসেন যে ঠিক আছে আমরা এইভাবে আমরা সমাধান করতে চাই। আপনি দেশের কন্ডিশনটা বলেন। আপনি সংসদে শুধু আপনারা জুলাই নিয়ে কথা বলবেন, দেশের অবস্থাটা ভয়ঙ্কর খারাপ, সেটার উত্তরণে কোনো পথ দেখাবেন না, তো মানুষ তো দিশেহারা হয়ে যাবে। তাদের তো বিচার আপনি নিশ্চয়ই চান। অফকোর্স, ওইটা তো টাস্ক ফোর্স করে বিচার চাই, কিন্তু বিচারের নামে এরকম ধরনের একটা মার্ডার কেসে 500 জন আসামি, আপনি বিচার কিভাবে করবেন? আমি বিষয়টা হচ্ছে যারা সুনির্দিষ্ট অপরাধ করছে সবার কাছে সব এভিডেন্স আছে। আপনি সুনির্দিষ্ট অপরাধ যেই দলেরই হোক, ইন্টারিম গভর্নমেন্টে যদি কেউ করে থাকে তাদেরই হোক, আমি বলি জুলাই যুদ্ধ যদি কেউ অপরাধ করে থাকে তাদের হোক, একজন লোকও যেন আপনার বিচারের আওতার বাইরে না থাকতে পারে। ইভেন আমি যদি কোনো অন্যায় করি, আসে না আমার ফাঁসিতে ঝুলান, কিন্তু কথা হচ্ছে বিচারটা করবে কে? আপনি বিচার বিভাগে নিয়েই তো কথা বলতেছিলাম। আপনি বিচারের জন্য ভয় পাচ্ছেন যে বিচার নিয়ে কথা বললে কি হবে। বিচার তো নাই দেশে। বিচার থাকলে তো আজকে এত অরাজকতা চলতো না। বিচারকরা যে সঠিকভাবে বিচার করছে সেটা ঠিক। বিচারের নামে যে প্রহসন, বছরের পর বছর বিচার টানতেছি, লয়ারে ফি দিচ্ছি, আমার তো বিচার হচ্ছে না। এই সিস্টেম আর কত বছর চলবে? ব্রিটিশ আমি যে আজকে প্রতারিত বা আমি যে আজকে ক্ষতিগ্রস্ত, আমার উপর যে জুলুম হচ্ছে, আমি তো বিচার চাইতে যাব, সেই বিচার তো বিচারের জায়গায় নাই। তো সেটা কে করবে? ওকে, অসংখ্য ধন্যবাদ। আমার অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে এবং আপনি খুব সুন্দর করে ধরেছিলেন এবং বলেছিলেন যে যারা আসলে পাচার করেছে, আমরা তো জানি যে 32,000 কোটি টাকার এগেইনস্টে 2,82,000 কোটি টাকারও লোন স্যাংশন হয়েছে। পাচার তো এখনো হচ্ছে শুনছি। হ্যাঁ, এবং সেটার জন্য কেন্দ্রীয় ব্যাংক গতকালও ব্যবস্থার কথা বলেছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি খুব ফ্র্যাঙ্কলি বলেছেন, আপনারা আপনাকে সাপোর্ট করেছে। আমরা চাচ্ছিলাম সময়ের মধ্যে সবকিছু ধরতে, আপনি অন্য কিছু নিলেন না। দর্শক, এতক্ষণ দেশের রেস্টুরেন্ট ব্যবসার নানা দিক এবং করণীয় সংকটের বিষয়গুলো আমরা কথা বলছিলাম বাংলাদেশের রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসানের সাথে। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার। 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গেই থাকুন।